শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ কর্মসূচির কারণে আমদানি রফতানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম বন্ধ আছে। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ঢাকা সহ বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পোস্টার ফেস্টুন হাতে ভবনের সামনের ফুটপাত ও সড়কে অবস্থান নেন তারা। স্লোগান দেন এনবিআর বিলুপ্ত রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি বলেন, সংকট নিরসনে আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শাটডাউন কর্মসূচি সম্পর্কে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার রায়হান শোভন। শোভন, কোনো সমঝোতার লক্ষণ দেখতে পাচ্ছেন কি? আজ সকাল থেকে কিন্তু এনবিআর এর সামনে যেই মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো সেটি শুরু হয়েছে এবং সকাল থেকেই দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এনবিআর এর সামনে জড়ো হতে আমরা দেখেছি এবং শুরুতেই আমরা দেখেছিলাম সকালে যে কিছু কর্মকর্তা কর্মচারী ভেতরে প্রবেশ করেছিল এবং তারা অল্প কিছু সময়ের মধ্যেই ভেতর থেকে বের হয়ে যে রাস্তার সামনে এনবিআর এর রাস্তার সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা যেটি পরিষ্কারভাবে বলতে চাচ্ছে যে আসলে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত তারা আসলে কোনো ধরনের সংস্কার কার্যক্রম আসলে সঠিকভাবে সম্পন্ন হবে না। এখন সমঝোতার কথায় যদি আসি, আমরা আসলে তাদের সাথে কথা বলেছি, এখানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের, তাদের সাথে কথা বলেছি। তাদের কাছে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তাদের কাছে একটি প্রস্তাব এসেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সাথে আজ একটি বৈঠক হতে পারে তাদের, তবে কখন সেই বৈঠক হবে, দুপুরের পর কিংবা বিকালে, সেই বিষয়ে এখনো পরিষ্কার জানা যায়নি এবং এই বৈঠকের মাধ্যমে আসলে নির্ধারিত হতে পারে আসলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি, এই আন্দোলন চলমান থাকবে নাকি এটি আসলে সমাধানে তারা পৌঁছাবে। তো এই ছিল আমার কাছে এনবিআর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শোভন। রাজস্ব ভবন থেকে এনবিআর এর শাটডাউন কর্মসূচি ও এর প্রভাব সম্পর্কে সরাসরি জানালেন স্টাফ রিপোর্টার রায়হান শোভন। এদিকে এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে। চট্টগ্রাম কাস্টমসের সামনে জড়ো হয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে করে পণ্য খালাসের জন্য নতুন শুল্কায়ন হচ্ছে না। আগে শুল্কায়ন করা পণ্য খালাস করছে বন্দর কর্তৃপক্ষ। তারা জানায়, শুল্কায়ন বন্ধ থাকলে বন্দরে পণ্য জট দেখা দিবে। এদিকে দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। প্রায় একই অবস্থা বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরেও পণ্য শুল্কায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী হালিমাল রাজি। সকাল থেকে হিলি শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসলেও কিন্তু তাদের কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন, তারা কিন্তু কোনো কাজ করছেন না। এতে করে কিন্তু যে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন বা আউটপাস যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর এদের কার্যক্রমের কারণে কিন্তু বন্দর দিয়ে আমদানি রপ্তানি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে আমি স্থানীয় কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে কেন্দ্রীয় যে কর্মসূচি তার আলোকে তারাও সংহতি প্রকাশ করে এখানে কর্মসূচি পালন করছেন। এখন কেন্দ্রীয় যদি কোনো নির্দেশনা আসে সেক্ষেত্রে হয়তো নতুন কি কর্মসূচি আসবে সেটি তারা বলতে পারবেন। আর তাদের এই কর্মকাণ্ডের কর্মবিরতির কারণে কিন্তু প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকা রাজস্ব ঘাটতি হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীর মধ্যেই জুলাই সনদ প্রণয়নের প্রত্যাশা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের 7ম দিনের প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। দলগুলোর দাবির কারণে অনেক প্রস্তাব থেকে কমিশন সরে এসেছে। সংস্কার প্রস্তাবের এখনো মীমাংসা না হওয়া বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের
সংবিধানের 6টি বৈঠকে 9টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে। গত বুধবার এর বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। এছাড়া ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামের আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই জেলার মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা। গেল বৃহস্পতিবার হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন ওই নারী। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ফজর আলীকে আটক করে মারধর করে। পরদিন ফজর আলীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। এদিকে নোয়াখালীর হাতিয়ায় কিশোরী অপসারণের পর 5 মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে জাহেদ হাসান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় নতুন করে আজও ডেঙ্গু শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় বরগুনায় 76 জন শনাক্ত হওয়ায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2855 জন। হটস্পট কুমিল্লার দাউদকান্দিতে প্রতিদিন গড়ে অন্তত 80 থেকে 100 জনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি মাসে দাউদকান্দিতে 1,500-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি 18 জনের মধ্যে অধিকাংশই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন ও গ্রহণ করে 2018 সালের আপিল বিভাগের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে যে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ এর বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য 5 জন হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহমুদ। এই আদেশের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না। এর আগে গত 26 জুন নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির বহুল আলোচিত গেজেট গ্রহণ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত 81 প্যালেস্টাইনি নিহত ও 4 শতাধিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আল শিফা হাসপাতালের কর্মীদের তথ্য অনুযায়ী গাজার একটি স্টেডিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হন। উদ্বাস্তু হাজারো প্যালেস্টাইনি ও স্টেডিয়ামে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। এদিকে চলমান ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে গাজায় অন্তত 66 জন শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। তারা বলছে দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়াই এই সংকটের প্রধান কারণ। খেলার খবর। মেয়েদের AFC এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাহরাইনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বাহরাইন। বাংলাদেশের অবস্থান 128 নম্বরে, যেখানে বাহরাইন আছে 92 অবস্থানে। সি গ্রুপে বাহরাইন ছাড়াও লাল সবুজ মেয়েদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। এই আসরকে সামনে রেখে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। ওই দুটি ম্যাচে ড্র করায় আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা গ্রুপ সেরা দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মেয়েদের AFC এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।